না, এর কোনো মানে হয়? তুই যাবি যা, সব জায়গায় আমাকে লেজে বাঁধিয়ে নিয়ে যাওয়ার কি দরকার? ও, আপনারা এসে গেছেন। আমার ল্যাংটোবেলার বন্ধু অনিমেষের কথা বলছিলাম। ইউটিউবে ব্লগিং চ্যানেল শুরু করার পর থেকে ওর মাথাটা একেবারে বিগড়েছে। মোটা মাইনের চাকরি ছেড়ে ইউটিউবে ব্লগিং, ভাবা যায়? কাছে দূরে যেখানে রহস্যজনক কোনো কিছুর সন্ধান পায়, অমনি ক্যামেরা, ওর বউ মনীষা আর আমাকে বগল দাবা করে নিয়ে ছুটে যায় সেখানে। আমার নিজের একটা ছোট কসমেটিক্সের দোকান আছে, তাতে একজন ছেলেও রাখা আছে, সে সবটা বুঝে নেয়। তাই অনিমেষের ডাকে সাড়া দিয়ে ওর সাথে এখানে ওখানে যেতে আমার খুব একটা অসুবিধে হয় না। সত্যি বলতে মুখে যতই বিরক্তি প্রকাশ করি না কেন, অনিমেষ ডাকলে মনে মনে খুশিই হই। নিজের পকেটের টাকা খরচ করে দেশ ভ্রমণ করার জন্য দুটো জিনিস লাগে, টাকা আর ইচ্ছে। দুটোর কোনোটাই যেহেতু আমার নেই, তাই অনিমেষের পাগলামোর জন্য আমার অল্প বিস্তর ঘোরা হয় ভালোই। আর ফরকা ফরকা ঘুরতে কার না ভালো লাগে। এই দেখো, বলতে বলতেই ফোন চলে এলো। হ্যাঁ বল। কি ব্যাপার ডার্লিং, কত দূর? এই তো প্রায় প্রায়। ও আচ্ছা, তা একটু তাড়াতাড়ি এসো। রাখ, আসছি। ফেসবুকে রিলস দেখছিলাম সন্ধ্যাবেলা, তখনই অনিমেষের ফোনটা আসলো। হ্যাঁ বল। শোন না, কাল ফ্রি আছিস? হ্যাঁ, আমি তো সব সময় ফ্রি। কেন? কাল একটা দারুণ স্পটে শ্যুট করতে যাবো, বুঝলি? ও, কোথায়? কাল নয়, ওখানে পাষাণতলা বলে একটা জায়গা আছে, বুঝলি? তার নাকি সে বিরাট ইতিহাস। তবে সব থেকে বড় ব্যাপার হলো, পাষাণতলার কোনো ভিডিও আজ পর্যন্ত কোনো চ্যানেল কভার করেনি। আমরা করলে ইউটিউবে এটাই হবে পাষাণতলার প্রথম ভিডিও, বিরাট ভাইরাল হবে। কিন্তু কেসটা কি? সে অনেক যুগ আগের গল্প, বুঝলি? তখন সত্যযুগ চলছে, তখন খাঁটি ব্রাহ্মণদের মুখের কথা ফলতো, মুনি ঋষিদের অভিশাপ গায়ে লাগতো, সতীসাধ্যী মেয়েরা যা বলতো তাই হতো। সেই সময় নাকি একদিন একটা মেয়ে, মানে ভীষণ সুন্দরী একটা মেয়ে। কি হলো বল তারপর? সুন্দরী মেয়ে কি? সুন্দরী মেয়ে শুনেই শোনার আগ্রহ বেড়ে গেল দেখছি। সব গল্প এখনই বলে দিলে হবে? ধুর, রাখলাম। আরে শোন, বলছি যাবি তো তাহলে? আজ রাতেই কিন্তু বেরোবো। না, তুই তো দেখছি মুশকিলে ফেলে দিলি। কাজ তো ছিল অনেক। ঠিক আছে, যাবোক্ষণ আর কি। না বললেও তো জোর জবস্তি করে ঠিক নিয়েই যাবি। কিন্তু ওই রাতের বেলায় যাবি কেন? কারণ কাল খুব সকালে শ্যুটটা সেরে ফেলবো, তাই। যা গরম পড়েছে, এর মধ্যে রোদ্দুর উঠে গেলে কাজ করা যাবে না। ও, আর থাকবি কোথায়? থাকবো আর কোথায়? আমার মাসির বাড়ি। কাল নয় তোর মাসির বাড়ি আছে নাকি? হ্যাঁ আছে তো, আমার বড় মাসির বাড়ি। আরে মাসিই তো আমাকে বললো পাষাণতলার কথা, না হলে আমি আর জানবই বা কী করে। এমনিতেও অনেক বছর বড় মাসির বাড়ি যাওয়া হয় না। এক কাজে দুই কাজ হয়ে যাবে, বুঝলি? তাহলে তুই আর দেরি করিস না, মোটামুটি একদিনের জামা কাপড় নিয়ে বেরিয়ে পড় এক্ষুনি। গঙ্গা পার হয়ে যেতে হয় লঞ্চে করে। রাত 10টার পর ফেরিঘাট বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা 7টা সাড়ে 7টার মধ্যে বেরিয়ে পড়বো, বুঝলি তো? বুঝলাম। আর তোর বউকে মেকআপে বসিয়েছিস তো? সে আর বলা লাগে, বিকেল 4টে থেকে চলছে, আশা করি 7:30টার মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, রাখ, আমি রেডি হয়ে বেরোচ্ছি। অনিমেষের বাড়ির সামনে যখন এসে পৌঁছালাম, তখন কাটায় কাটায় সন্ধ্যা 7টা। কলিং বেল বাজাতেই অনিমেষ এসে দরজা খুলল। ও, এসে গেছিস? আয়, চন্দ্রিমা একটু লুচি আলুর দম বানিয়েছে, সাটিয়েই বেরিয়ে পড়বো। কি, আমার কথা মিলল তো? বারবার করে বললাম গুগল ম্যাপের ওপর চোখ বন্ধ করে ভরসা না করতে। আরে বাচপান কা পেয়ার ধোকা দেতা হয়, আর এ তো গুগল ম্যাপ। হ্যাঁ, ও ঠিকই বলেছে। তখন আমিও বললাম কারুর কাছে শুনে নাও, কিছুতেই কথা শোনো না তুমি। নাও গাড়ি ঘোরাও। আরে এর আগে তো কোনোদিনও কোনো সমস্যা হয়নি, আজ মনে হয় আমারই দেখতে ভুল হয়ে গেছে। গাড়ি এখান থেকে ঘোরানোই যাবে না, রিভার্সে যেতে হবে। হ্যাঁ, এই রাত দুপুর বেলায় ওই করো বসে বসে, নিজের মাসির বাড়ির রাস্তা নিজেই চেনে না, অসহ্য। নে, এবার কাউকে একটা জিজ্ঞেস কর। আচ্ছা তুই দাঁড়া, আমি শুনে আসছি। চল, সোজা রাস্তা, 2 কিলোমিটার আরও যেতে হবে। তাহলে অনিমেষবাবু, এত বছর পরে এলে অবশেষে? হ্যাঁ, আমরা তো ভেবেছিলাম আর আসবেনই না। না না মেশো, আসতে তো চাই, আসলে সময় সুযোগ হয়ে ওঠে না। হ্যাঁ, সেই 11 বছরে একবারও সময় হয় না, সুযোগও হয় না। মাসিকে দেখছি না, মাসি কোথায়? তোর মাসির গেছে তোর দিদির শ্বশুর বাড়ি। তোর দিদির শাশুড়ির এখন তখন অবস্থা, খাচ্ছে, তাই দেখতে গেছে। ও, কাল সকালে চলে আসবে, দেখা হবে তোদের সাথে। তোরা তো আবার কাল খুব ভোরে উঠবি, তাহলে আজ আর দেরি করিস না, হাত মুখ ধুয়ে নে। যাও মা, তুমিও ফ্রেশ হয়ে নাও, আমি খাবার গরম করছি।
আর রাজশ্রী, তোমার খবর কি বাবা? তুমি কবে বিয়ে করছো? ব্যবসা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ মেশো, সব ঠিকই আছে। সব ঠিক থাকলে এবার বিয়েটা সেরে ফেলো। যাই হোক, সেসব নিয়ে পরে কথা হবে। এখন যাও, ফ্রেশ হয়ে নাও। কথায় কথায় রাত বেড়ে যাচ্ছে। আচ্ছা মেশো, কাল তো আমরা খুব ভোরে শ্যুট করে ফেলবো, তবে তার আগে দু একটা কথা জেনে নেওয়া দরকার। আচ্ছা বল, কি জানতে চাস? পাষাণতলার ইতিহাস যা শুনেছি তা কি সত্যি? মানে সত্যি সত্যি ওই ঘটনাটা ঘটেছিল? আমি যতদূর জানি এই কাহিনীর পুরোটাই সত্যি। আর সত্যি না হলে একটা পাথরের নারী মূর্তি কয়েকশো বছর ধরে একটা বটগাছের নিচে পড়ে আছে কোন যুক্তিতে? আমার বাবা বলতেন তিনিও নাকি ছোটবেলা থেকেই সে মূর্তি দেখে আসছে। আমার বাবার বাবা মানে আমার ঠাকুরদাও নাকি ছোটবেলা থেকে দেখছে। তবে আমি বুঝরো কি বলেই দিতে পারতাম। একটা পাথরের মূর্তি কোনো কালে কেউ বানিয়ে সেটা মাঠের মধ্যে ফেলে রাখতেই পারে, কিন্তু সেটা না বলে কেন এই বিষয়টাকে সত্যি বলছি তার একটা কারণও অবশ্য আছে, আর সেটা আমার নিজের চোখে দেখা। কি দেখেছিলাম এসো? এই না না, মাঝখান থেকে না মেসমশাই, আমি না কোনো কিছুই জানি না। অনিমেষকে জিজ্ঞেস করেছিলাম, ও হেয়ালি করে কিছুই বলেনি। আপনি একটু প্রথম থেকে বলুন। বেশ বেশ, তবে এখন না, তোমরা আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও, তারপর না হয় বলবোক্ষণ। যাও, আর দেরি করো না। তোমরা তো চারটে যুগের নাম জানোই, সত্য, ত্রেতা, দাপর আর কলি। এই কাহিনী সত্য যুগের। সেই সময়ে, হ্যাঁ জানি, সেই সময়ে ব্রাহ্মণদের কথা ফলতো, সতী মেয়েরা যা বলতো সেটাই ঘটতো, ইত্যাদি ইত্যাদি। তারপর থেকে আমি তাহলে বিস্তারিত বললাম না, সংক্ষেপে মূল ঘটনাতে আসি। সেই সময় এই কালনায় গঙ্গা নদীর তীরে এক সাধক বাস করত। তার একটি অপরূপা সুন্দরী মেয়ে ছিল। নদীর পাড়ের জঙ্গলের ধার দিয়ে ছিল আদিবাসী, জেলে আর কাঠুরিয়াদের বাস। তাদের অনেকের নজর ছিল ওই মেয়েটার ওপর। একদিন একা একা নদীর ধারে রাস্তা দিয়ে মেয়েটা হেঁটে যাচ্ছিল। তখন নদীতে মাছ ধরতে থাকা জেলেদের নজর পড়ে তার দিকে। তারা ওর পিছু নেয়। কিছুক্ষণের মধ্যে মেয়েটা বুঝতে পারে যে সে বিপদের মধ্যে আছে। তখন সে ছুটতে শুরু করে। সেই জেলেগুলোও তার পিছনে ছুটতে থাকে। ছুটতে ছুটতে মেয়েটা যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন সে আর ছুটতে না পেরে থেমে যায়। আর তখন সেই জেলেগুলো তাকে চারিদিক থেকে ঘিরে ধরে। মেয়েটা তখন ঈশ্বরের কাছে প্রার্থনা জানায়, হে ঈশ্বর, এদের হাতে সতীত্ব হারিয়ে বেঁচে থাকার চাইতে তুমি আমাকে পাষাণ করে দাও। আমি যদি প্রকৃতই সতী নারী হয়ে থাকি, তাহলে তুমি আমার প্রার্থনা মঞ্জুর করো ঈশ্বর, আমাকে পাষাণ করে দাও। এরপর মেয়েটা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর তার কয়েক মুহূর্তের মধ্যেই সত্যি সত্যি তার সারাটা দেহ পাথরে পরিণত হয়। তারপর থেকে এই জায়গাটা পাষাণতলা নামে পরিচিতি পায়। এই হচ্ছে ইতিহাস। কি মনে হচ্ছে না বানানো গল্প? আমারও তাই মনে হতো যদি আমি নিজের চোখে না সেই ঘটনাটা দেখতাম। কি দেখেছিলেন? আমি তখন খুব ছোট, 12 কি 13 বছর বয়স হবে তখন, কিন্তু স্মৃতিটা এখনো পরিষ্কার মনে আছে। এতটুকুও ঝাপসা হয়ে যায়নি। পাষাণতলার সামনে দিয়ে তখন পায়ে চলা পথ বলতে একটা মাটির সরু রাস্তা ছিল। সেই রাস্তাটাকে পিচ রাস্তা বানানোর কাজ শুরু হয়। লেবারদের একটা দল সারাদিন কাজ করে রাতে নদীর পাশেই তাঁবু ফেলে থাকত। তারা এই পাষাণতলার ইতিহাস জানতে পারে কিভাবে যেন। তাদের মধ্যে একজনের আবার কৌতূহল জাগে। সে হতভাগা রাতের বেলায় নেশাগ্রস্ত হয়ে আসে সেই পাষাণতলার কাছে। মদ্যপ অবস্থায় পানীয়ের বোতল দিয়ে আঘাত করে সেই পাথর মূর্তির কপালে। অবাক করা বিষয়, পাথরের মূর্তির কপাল ফেটে বেরিয়ে আসে তাজা রক্ত। আর এই কাণ্ড দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। তাঁবুতে ফিরে এসে সে সমস্ত ঘটনা সবাইকে জানায়। তখন সবাই এসে ভিড় করে এই পাষাণতলায়। রাতের বেলায় গুঞ্জনের শব্দে পাড়ার লোকেরাও ছুটে আসে। সবাই এসে দেখে সত্যিই সেই পাথরের মূর্তির কপাল ফেটে বেরিয়ে আসছে তাজা লাল রক্ত। সেদিন সেই পাড়ার লোকেদের ভিড়ে আমিও ছিলাম। নিজের চোখে সেই বিস্ময় দেখবার সুযোগ পেয়েছিলাম। তা না হলে আমিও অস্বীকার করেই উড়িয়ে দিতাম। তোমরা তো কাল যাবে, তোমরা গেলে দেখতে পাবে এখনও সেই মূর্তির কপালে একটা কাটা দাগ আছে। লালচে তরলের রেখা গড়িয়ে পড়ছে।
সত্যি ভাবতেও যেন কেমন একটা লাগছে। পৃথিবীতে এমন অনেক আশ্চর্য আছে যেগুলোর কোনো ব্যাখ্যা হয় না। যাই হোক, এবার তোমরা তাহলে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। রাতে শোবার পরেও কিছুতেই ঘুম আসছে না। গল্পটা আমাকে ভীষণ ভাবাচ্ছে। একবার সেই পাষাণ মূর্তিকে দেখবার ইচ্ছে হচ্ছে খুব। কাল সকালে যখন যাব তখন লোকজন থাকবে। তখনের চাইতে বরং এখনই দেখার অনুভূতিটা অনেকটাই অন্যরকম হবে। পাষাণতলাটা এই বাড়ির পেছন দিকেই কোথাও একটা হবে। কাউকে ডাকবার দরকার নেই, আমি একাই বরং যাই। অলৌকিকতায় আমার রোমাঞ্চ আছে, ভয় নেই মোটেও। এই কাহিনী যদি সত্যি হয় তাহলে একটা রোমাঞ্চকর অনুভূতি হবে। বাড়ির পেছনের রাস্তা দিয়ে হেঁটে অল্প কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছালাম পাষাণতলার মাঠের কাছে। দেখলাম একটা বট গাছের নিচে পড়ে আছে একটা পাষাণ মূর্তি। কাছে গিয়ে দেখলাম সত্যিই তার কপালে একটা অস্পষ্ট ক্ষতচিহ্ন। সেখান থেকে বেয়ে নামছে একটা ক্ষীণ লাল তরলের রেখা। সেটা যে অনেক বছর আগের শুকিয়ে যাওয়া রক্তের দাগ সেটা বুঝতে কোনো অসুবিধে হলো না। শরীরটা কেমন কাঁটা দিয়ে উঠল। চারিদিকের পরিবেশ বড্ড থমথমে। দূরে নদীর পাড়ে কোথাও যেন শেয়াল ডেকে উঠল। সত্যি বলতে আমার এবার কেমন একটু ভয় ভয় করতে থাকলো। আর সেখানে না দাঁড়িয়ে ফেরবার পথে পা বাড়ালাম। 2-1 পা বাড়ানোর পর হঠাৎ মনে হলো আমার সারাটা শরীর যেন ক্রমশ ভারী হয়ে উঠছে। পা বাড়াতে গিয়ে মনে হলো পা এতটাই ভারী হয়ে উঠেছে যে সেটা একটুও নাড়াবার ক্ষমতা আমার নেই। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারলাম না। শরীর ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকলো। একটা তীব্র মিষ্টি গন্ধে যেন হঠাৎ চারিদিকের বাতাস ভরে উঠল। সেই মিষ্টি গন্ধ এতটাই তীব্র যে নাক ঝাঁঝিয়ে উঠল। এইবার মনে হলো আমার পেছনে যেন এক নারী মূর্তি এসে দাঁড়িয়েছে। বুঝলাম আমার ইন্দ্রিয়ের ওপর থেকে আমার নিয়ন্ত্রণ চলে যাচ্ছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম মাটিতে। না! ঘড়ির কাঁটায় দেখলাম রাত 1টা বাজে। ঘরের জানলা খোলাই ছিল। সেখান থেকে চাঁদের আলো ঢুকে অন্ধকার ঘরটাকে আলোকময় করে তুলেছে। বিছানা থেকে নেমে জানলার ধারে এসে দাঁড়ালাম। চাঁদের আলোয় চকচক করছে নদীর জল। নদীর ওপারে কালো হয়ে আছে ঘন জঙ্গলের সারি। যেন দেখলাম নদীর পাড়ে দাঁড়িয়ে আছে এক অপরূপ সুন্দরী এলোকেশী নারী।